নমস্কার, হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। যত দিন যাচ্ছে তত যেন ক্যান্সার রোগটা ছড়িয়ে পড়ছে। কিভাবে হয় ক্যান্সার, আর ক্যান্সার হলে আপনি কি করতে পারেন, এই সমস্ত বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত হাই নিউজে। নমস্কার, অনেক ধন্যবাদ হাই নিউজকে আজকে আলোচনায় আমাকে অংশগ্রহণ করানোর জন্য। আমি প্রথমেই যেটা জানতে চাইবো, ক্যান্সার কেন হয়? হ্যাঁ, এবারে দু একটা জিনিস বুঝতে হবে। আমাদের স্কুল লেভেলের বায়োলজি বা জীবনবিজ্ঞান জ্ঞান থেকে আমরা জানি যে শরীরের প্রত্যেকটা অঙ্গ কোষ দিয়ে তৈরি বা সেল দিয়ে তৈরি। এই সেলের মধ্যে একটা ডিএনএ থাকে, যেটা সেলের মূল উপাদান। এবার এই ডিএনএটা ডিভিশন হয়ে বা বিভাজন হয়ে কোষটা বিভাজিত হয়। সেই একটা থেকে দুটো থেকে চারটে এমনি করে শরীরের কোনো অর্গান বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন জন্মের সময় মানুষের বা যে কোনো প্রাণীরই, উদ্ভিদেরও কেবলমাত্র একটি কোষ থেকে সেটা বিভাজিত হয়ে তারপরে পূর্ণাঙ্গ প্রাণী বা উদ্ভিদটি তৈরি হয়। সেই যে বিভাজনটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত বা কন্ট্রোলড হয়। মানে একটা সময়ের পরে কোষটা বিভাজিত হয় না, সেটা বার্ধক্যপ্রাপ্ত হয়, সেটা মরে যায় এবং তাকে নতুন কোষ রিপ্লেস করে। এবার কোনো কারণে এই যে বিভাজনের যে কন্ট্রোলটা, শরীর যে এই কোষ বিভাজনের যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরে কি হয় যে এই কোষটা ক্রমাগত বিভাজিত হতে থাকে। ক্রমাগত বিভাজিত হতে হতে আনকন্ট্রোল গ্রোথ বলি আমরা, বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, যার ফলে একটা মাংসপিণ্ড তৈরি হয়, যেটাকে আমরা টিউমার বলি। এবং ক্যান্সারাস এই মাংসপিণ্ডটা শরীরে যে অঙ্গে তৈরি হয় তার চারপাশের জায়গাগুলোকে, অঙ্গগুলোকে সে তার মধ্যে ঢুকে যায়, তাকে তার মধ্যে ইনভেশন করে, ঢুকে সেটাকে নষ্ট করে দেয় এবং রক্তর মাধ্যমে, লসিকার মাধ্যমে শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে সেখানেও এইরকম একটি ক্যান্সার গ্রোথ তৈরি করে। এটাই হলো ক্যান্সার। এবার এই গ্রোথটা বা এই যে নিয়ন্ত্রণ যে হয়, বৃদ্ধিটা, সেটা কিভাবে নষ্ট হয় সেটা জানতে হবে, যে কেন এমন হঠাৎ আনকন্ট্রোল গ্রোথ হচ্ছে। সেটা মূলত নষ্ট হয় তার কারণ এই ডিএনএর ওপর ক্রমাগত আঘাত, আমরা বলি ইনসাল্টস। আঘাত মানে ফিজিক্যাল আঘাত নয়, ক্ষতিকারক পদার্থ, সেটা বাইরে থেকে হতে পারে, শরীরের বাইরে থেকে শরীরে ঢুকেছে হতে পারে, অথবা শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ তৈরি হচ্ছে, বিভিন্ন বিপাকজাত বিষাক্ত পদার্থ। মানে আপনি কিছু একটা নিলেন, সেবন করলেন বা খেলেন, সেটা বিপাকজাত হয়ে, যেমন ধরুন যদি টোবাকো, তামাক নেওয়া হয়, সিগারেট খাওয়া হয়, তাহলে অনেকগুলি কার্সিনোজেন্স বা ক্ষতিকারক বিষাক্ত পদার্থ শরীরে বিভাজনের মানে বিপাকের পরে তৈরি হয়। সেগুলি ক্রমাগত আঘাত করে এবং আঘাত করে কোষের এই যে স্থিতিশীল অবস্থাটা বা এই যে নিয়ন্ত্রণটা নষ্ট করে দেয়, করে দিয়ে ক্যান্সারের তৈরি করে। যখন কোনো মানুষ জানতে পারে যে সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তখন স্বাভাবিকভাবে সবাই ভয় পেয়ে যায়। তো ক্যান্সার থেকে সেরে ওঠার উপায় কি? হ্যাঁ, এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আধুনিক ক্যান্সার চিকিৎসায় গত 15-20 বছরে, ক্যান্সার মূলত 15 বছরে ক্যান্সার চিকিৎসার যে অত্যাশ্চর্য উন্নতি হয়েছে, তাতে কিন্তু বেশিরভাগ ক্যান্সার আমরা সুস্থ করে দিতে পারি, সম্পূর্ণ সেরে যায়। স্টেজ 3 অবধি আপনারা জানেন যে ক্যান্সারকে আমরা সাধারণত 4টে স্টেজে আমরা ভাগ করি। স্টেজ 1, 2, 3 and 4। 4টা সাধারণত যখন ক্যান্সারটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে বলি আমরা। স্টেজ 3 অবধি ক্যান্সার কিন্তু আমরা সম্পূর্ণ সারিয়ে দিতে পারি, রোগী সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে, যেটা আগে ভাবা হতো যে যার কোনো চিকিৎসা নেই, সেই রোগীকেও কিন্তু আধুনিক চিকিৎসার মাধ্যমে বহু বছর সুস্থ রাখা সম্ভব। কাজেই ক্যান্সার যদি কারো ডিটেক্ট হয়, এখন পরিসংখ্যান যা বলছে যে আমাদের দেশে যে হারে ক্যান্সার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাতে হয়তো 2030 সাল, হয়তো নয়, 2030 সালের মধ্যে প্রেডিকশন হলো যে প্রতিটি ফ্যামিলিতে একজন করে ক্যান্সার রোগী থাকবেন। কাজেই ক্যান্সার যদি কারো ডিটেক্ট হয়, তাহলে প্রথম যেটা করবেন না সেটা হলো অযথা ভয় পাবেন না। যে কোনো অসুখের মতোই ক্যান্সারটাও চিকিৎসা করলে সেরে যায়,
সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অযথা আতঙ্কিত হয়ে কোনো সুবিধে হবে না। ঠান্ডা মাথায় বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রেই মানে আশপাশের মানুষজন, বন্ধু, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনগণ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন, তাতে খানিকটা বিভ্রান্তি বাড়ে। আপনার যেটা করতে হবে সেটা হলো, যদি ক্যান্সার ডিটেক্ট হয় তাহলে এমন একটা হাসপাতালে যেতে হবে যে হাসপাতালে ক্যান্সারের ডিটেকশন, স্টেজিং এবং ট্রিটমেন্টের সব সুবিধাগুলো আছে। তার মানেটা কি? মানে সেই হাসপাতালে রেডিয়েশন অঙ্কোলজি বা রেডিয়েশন চিকিৎসা, যেটা ক্যান্সার সারাতে প্রায় 70% রোগীর লাগে, ক্যান্সারের সার্জারি বা ক্যান্সার সার্জন, ক্যান্সার সার্জারিটা আলাদা জেনারেল সার্জারি চাইতে, ক্যান্সার সার্জন এবং মেডিকেল অঙ্কোলজি ফেসিলিটি আছে, ভালো প্যাথোলজি আছে, ক্যান্সারটা সঠিক কী ধরনের সেটাকে বোঝার জন্য, এবং ভালো রেডিওলজি রয়েছে, যাতে সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান করে আমরা ক্যান্সারের স্টেজিংটা সঠিক করতে পারি। ক্যান্সারের চিকিৎসা মনে রাখবেন মাল্টিডিসিপ্লিনারি, মানে অনেকগুলো চিকিৎসা সুস্থ করার জন্য দরকার হয়। সাধারণত কোনো একটা চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব হয় না। সেই জন্য এমন হাসপাতালে যেতে হবে যেখানে কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার বা সবকটি স্পেশালিটির ডাক্তারবাবু একসাথে বসে সেই চিকিৎসাটা নির্ধারণ করবেন এবং কিভাবে চিকিৎসাটা হবে, কোনটা আগে কোনটা পরে, আগে সার্জারি না আগে রেডিয়েশন না আগে কেমোথেরাপি, কোনটার পরে কোনটা, কি ইন্টারভ্যালে হবে, এই সবগুলি কিন্তু ক্যান্সার থেকে সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এমন একটা হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন যেখানে এই সব সুবিধাগুলো রয়েছে। ক্যান্সার এই কথাটা আগে আমরা মারণ রোগ কথাটা উল্লেখ করে থাকি। বেশিরভাগ মানুষই কিন্তু ক্যান্সার শব্দটা শুনলেই তারা ভাবে যে আমার হয়তো আর বেশি দিন, বা আমি হয়তো বেশি দিন আর থাকতে পারবো না। প্রত্যেকের মাথায় এই দুশ্চিন্তাটাই প্রথমে আসে। কিন্তু বর্তমান সময় আপনি যেরকম বললেন যে উন্নত চিকিৎসার মাধ্যমে ক্যান্সার সেরে ওঠাটা সম্ভব, তো যদি আধুনিক এই চিকিৎসা ব্যবস্থাটা যদি একটু বলেন। একদম, প্রথমত আমি বলতে চাই যে সমস্ত ফোরামে, টিভিতে বা মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় আমি সবসময় বলি যে ক্যান্সারের সাথে মৃত্যুকে ইকুয়েট করা, এই জিনিসটা এখন বন্ধ হওয়া উচিত। ক্যান্সার মারণ রোগ বলে দাগিয়ে দিয়ে যে একটা নেগেটিভ চিন্তা আমরা করি যে ক্যান্সার হলে আর সুস্থ হবে না বা মারা যাবে, এই ধারণাটা পরিবর্তন করার খুব জরুরি দরকার। তার কারণ হলো, যখন আপনার মনে বিশ্বাসটা জন্মাবে যে ক্যান্সার থেকে সুস্থ হওয়া যায় রোগীর মনে, তখনই কিন্তু রোগীর এই মানসিক জোরটা তার সুস্থতার জন্য অনেকটাই সাহায্য করবে। মনে রাখবেন, ক্যান্সার স্টেজ 3 অবধি আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। স্টেজ 1-এ ডিটেক্ট হলে পরে সুস্থতার হার অনেক বেশি। এবার অনেকেই বলবেন যে আমাদের সঙ্গে ফোন লাইনে কেউ রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি চম্পা চক্রবর্তী বলছি বর্ধমান থেকে। বলছি যে জরায়ুতে ক্যান্সার হলে তার প্রাথমিক লক্ষণগুলি কি কি, আর যাতে সময় থাকতে আমরা মানে পরীক্ষা করতে পারি। ঠিক ঠিক, খুব ডাক্তারের কাছে জানার। ধন্যবাদ। ভালো প্রশ্ন। এইটা আমি বলবো, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার আমি অবশ্যই উত্তর দেব, এবং জরায়ুর মুখের ক্যান্সার এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় কিভাবে, সেগুলি আমি আলোচনা করব। আগে একটু এই চিকিৎসার ব্যাপারে যে প্রশ্নটা উনি করেছেন সেটা আমি একটু বলে নিই। যেটা আমি বলছিলাম যে স্টেজ 1 ক্যান্সারের ক্ষেত্রে সুস্থতার হার অনেক বেশি। মানে আমি এটা বলতে চাইছি, কোনো অসুখেই কিন্তু আমরা সাধারণত এমনি দাবি করতে পারি না যে 100 জনের মধ্যে 100 জনকেই আমরা সুস্থ করে দিতে পারবো। সেটা সাধারণ টাইফয়েড ফিভারের ক্ষেত্রেও এই দাবিটা করা যায় না। তার কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রোগ আলাদা এবং তারা চিকিৎসায় রেসপন্স আলাদাভাবে করেন। তো স্টেজ 1 ক্যান্সার ডিটেক্ট হলে কিন্তু 90 থেকে 95% মানুষকে আমরা সুস্থ করে দিতে পারি। স্টেজ 2 হলে সেটা একটু কমে 80 থেকে 85%, স্টেজ 3 হলে অ্যারাউন্ড 65 to 70%, স্টেজ 4 রোগীদেরও এখন আমরা বহু রোগীকে 5 বছর আমরা সুস্থভাবে 5 বছর বা তার বেশি রাখতে পারি আধুনিক চিকিৎসায়। এবার আধুনিক চিকিৎসা কি, কেন আমি বলছি 15 বছরে উন্নতি হয়েছে এবং ক্যান্সার থেকে সুস্থ হওয়া সম্ভব। আধুনিক চিকিৎসার মধ্যে উন্নতি হয়েছে রেডিয়েশন চিকিৎসায় সবচেয়ে বেশি।
রেডিয়েশন চিকিৎসা মানে রে দিয়ে ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলা হয়। আগে কম্পিউটার ছিল না, আগে আমরা সিটি স্ক্যান এমআরআই এর মাধ্যমে সঠিকভাবে টিউমারটা দেখতে পেতাম না যে ঠিক জায়গায় আমরা হিট করে টিউমারটাকে মারতে পারি, ক্যান্সারটাকে মারতে পারি। এখন কম্পিউটারের মাধ্যমে সিটি স্ক্যান এমআরআই পেট সিটি স্ক্যানের মাধ্যমে এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা ইমেজ গাইডেড রেডিওথেরাপি, ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি, স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি এগুলি করে কিন্তু ক্যান্সারটাকে খুব হাই ডোজ দিয়ে মেরে দিতে পারি এবং আশপাশের যে অঙ্গগুলো সেগুলোকে সম্পূর্ণ বাঁচিয়ে, মানে সাইড এফেক্টস আমরা অনেক কমিয়ে দিয়েছি, তার ফলে আমরা ডোজ অনেক বেশি দিতে পারি এবং রোগীকে সুস্থ করতে পারি। যেমন ধরুন ব্রেনে ছড়িয়ে গিয়েছিল স্টেজ 4 লাং ক্যান্সার, এরকম রোগী আমার আছেন যিনি 5 বছর সুস্থ আছেন, একটা ওষুধ খেয়ে টার্গেটেড থেরাপি বলে, এবং মাথায় তার স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি আমি করেছিলাম 5 বছর আগে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তেমনি ক্যান্সার সার্জারির উন্নতি হয়েছে, রোবোটিক সার্জারি এসেছে, যে রোবোটিক সার্জারিতে অনেক সূক্ষ্মভাবে এবং অনেক কম কষ্ট দিয়ে অপারেশন করা যায়, খুব তাড়াতাড়ি রিকভারি হয়। কেমোথেরাপি এসেছে ভালো ভালো, ইমিউনোথেরাপি এসেছে, নতুন ধরনের চিকিৎসা। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সম্রাট মুখার্জি বলছি কলকাতা থেকে। বলুন। অনেকে ভাবেন যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। সঙ্গে থাকুন। বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়া এটা সর্বৈব মিথ্যে, এটা একটা মিথ। বায়োপসির সাথে ক্যান্সার ছড়িয়ে পড়ার কোনো সম্পর্ক নেই। বায়োপসি না করলে আমরা ক্যান্সারটা সঠিক কী ধরনের এবং এখন নতুন মলিকুলার স্টাডি করে আমরা বায়োপসি স্পেসিমেন থেকে বা টিস্যুটা থেকে আমরা এটাও বলে দিতে পারি যে সেই ক্যান্সারটা কোন ওষুধে ভালো কাজ হবে, কাজে বায়োপসি করতেই হবে। এই ধারণাটা কেন হয় জানেন? অনেক ক্ষেত্রেই বায়োপসিটা তো হয়তো করা হয় কিন্তু তারপরে সঠিক চিকিৎসাটা করা হয় না বা চিকিৎসা করতে দেরি হয়ে যায়। মনে রাখবেন, ক্যান্সার বায়োপসি করুন কি না করুন, ক্যান্সার কিন্তু নিজের মতো ক্রমাগত বাড়তে থাকবে এবং বায়োপসি করার পরে সেটা ডিটেক্ট হয়, চিকিৎসা হতে দেরি হয়, ক্যান্সার নিজের মতো বাড়তে থাকে আর মানুষে ভাবেন বুঝি বা বায়োপসি করে বেড়ে গেল। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বায়োপসি করতেই হবে, না করলে আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো না। আর আগের দর্শক বন্ধু যে প্রশ্নটা করেছিলেন সেটা আমি একটু সংক্ষেপে বলে নিই, উনি হয়তো একটু না হলে অসহিষ্ণু হয়ে যাবেন। সেটা হলো জরায়ুর ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার ভারতীয় উপমহাদেশে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এবার জরায়ু ক্যান্সার আর জরায়ুর মুখের ক্যান্সারের সিমটমগুলো কি কি? জরায়ুর মুখের ক্যান্সারে মূলত দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হয়, অনিয়মিত মাসিকের ব্লিডিং হয়, মানে দুটো মাসিকের মাঝখানেও ব্লিডিং হচ্ছে, মাসিকের ব্লিডিংটা খুব বেশি পরিমাণে হচ্ছে, পোস্ট কয়টাল ব্লিডিং হয়, মানে যৌন সংসর্গ করার পরে রক্তপাত হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে, এবং পোস্ট মেনোপজাল ব্লিডিং মানে মেনোপজ হয়ে যাওয়ার পরে রজনিবৃত্তির পরে যে কোনো ধরনের রক্তপাত, সেটা 1 ফোঁটা রক্তপাত হলেও অবিলম্বে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন, কেননা এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। এই লক্ষণগুলো থাকলে সমস্যা কি জানেন? মহিলারা সংকোচের ফলে এই লক্ষণগুলো থাকলেও সহজে বাড়ির মানুষকে জানান না বা ডাক্তারবাবুর পরামর্শ নেন না, সেজন্য অনেক দেরি হয়ে যায়। কাজেই এই লক্ষণগুলো হলে তৎক্ষণাৎ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। আর এইটা স্ক্রিনিং টেস্টের কথা সম্ভবত জিজ্ঞেস করেছিলেন যে খুব আগে কি করে জানবো। জরায়ুর মুখের ক্যান্সারের একটা স্ক্রিনিং টেস্ট হয়, প্যাপস্মিয়ার স্ক্রিনিং বলে। স্ক্রিনিং মানে হলো যাদের কোনো সমস্যা নেই, কোনো সিমটম নেই, তাদের কি পরীক্ষা করে আমি তাড়াতাড়ি ধরতে পারবো। এটা সরকারি হাসপাতালেও হয়। সরকারি হাসপাতালে গেলে এই টেস্টটা আপনারা সহজ পরীক্ষা আপনারা করতে পারেন, তাতে কোনো সমস্যা তৈরি হওয়ার আগেই যদি কারো ক্যান্সারের লক্ষণ থেকে থাকে সেটা আমরা আগে ডিটেক্ট করতে পারবো। ডাক্তারবাবু, আপনি নিজে বললেন যে 2030 সালের মধ্যে এমন সময় আসতে চলেছে যেখানে প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তো
এই কথাটা বা মানুষ আসন্ন যদি এই চিন্তাধারা করে কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করবে বা এই রোগ থেকে বাঁচার উপায় কিভাবে খাওয়া দাওয়া বলুন বা কি মেনটেন করলে তারা সুস্থ থাকতে পারবে? হ্যাঁ, এবারে যেটা শুরুতে আমি আলোচনা করছিলাম যে ক্যান্সার কেন হয়, ক্যান্সার কোষের ডিএনএতে ক্রমাগত আঘাতের ফলে হয়, তাহলে সহজভাবেই বোঝা যাচ্ছে যে যদি আমরা এই আঘাতগুলো থেকে বাঁচাতে পারি শরীরকে, তাহলে ক্যান্সার থেকেও বাঁচতে পারবো। তো আঘাতগুলো আসে কিভাবে? তাহলে সেই জায়গাগুলোতে যদি আমরা আটকাই তাহলে আমরা ক্যান্সার আটকাতে পারবো। তো বাইরে থেকে যে আঘাতগুলো আসে তার মধ্যে যেটা সহজেই আটকানো যায় এবং যেটা বেশিরভাগ ক্যান্সারের জন্য দায়ী সেটা হলো তামাক সেবন, মানে পান, গুটকা, পান মশলা, খৈনি, বিড়ি, সিগারেট এগুলি সেবন। এবার অনেকেই বলবেন যে এগুলি ছাড়াও তো ক্যান্সার হয়, যারা করে না তাদেরও হয়। এছাড়া রয়েছে বায়ুতে, বাতাসে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ, বায়ু দূষণ। এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ভারতবর্ষে আমরা আলোচনা করছি যে এত খারাপ, প্রত্যেক দিন প্রায় 10-15টা, দিল্লির ক্ষেত্রে 20-25টা সিগারেট খাওয়ার সমান ক্ষতি আপনার শরীরে হচ্ছে। তো সেই ক্ষতিটাও কিন্তু ক্যান্সারের একটা মস্ত বড় কারণ। এছাড়া রয়েছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থের প্রবেশ। তো সেই প্রবেশটা কিভাবে হয়? সব দিক থেকে হচ্ছে। যত আমরা আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হচ্ছি, যত আমরা ট্র্যাডিশনাল লাইফস্টাইল থেকে সরে যাচ্ছি, তত বেশি এগুলো ঢুকছে। মানে ধরুন আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারে যে কীটনাশকের ব্যবহার হচ্ছে, যে আর্টিফিশিয়াল ফার্টিলাইজার। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো কেউ রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি কোন্নগর থেকে বলছি। বলুন। নমস্কার, বলুন। ভবানী চ্যাটার্জি বলছি। ম্যাম, বলছি ক্যান্সারের প্রথম এটা আমি কি করে বুঝবো যে ক্যান্সার হচ্ছে? বা আমার বংশে দুজনের হয়েছিল। হ্যাঁ, ক্যান্সার কি কিভাবে বুঝবেন? প্রথম স্টেজটা কিভাবে আপনি বুঝবেন? সঙ্গে থাকুন। আমার ছেলে মেয়েদের কি মানে কোনো আছে ক্যান্সার ছোঁয়াছে? যদি বলে দেন। একদম ধন্যবাদ, ভালো প্রশ্ন। প্রথমত ক্যান্সার ছোঁয়াচে নয়, সেটা আমি আপনাকে সবাইকে বলে দিচ্ছি। ক্যান্সার ছোঁয়াচে নয়, একজনের থেকে আরেকজনের ক্যান্সার হয় না। একসাথে থাকলে, একসাথে খেলে কোনোভাবেই ক্যান্সার হয় না, কোনোভাবে ওইভাবে ক্যান্সার ছড়ায় না। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে লক্ষণগুলো, আমি প্রত্যেকটা অর্গান অনুযায়ী মূল লক্ষণগুলো বলে দেব। তার আগে যে কোশ্চেনটা আমরা আনসার দিচ্ছিলাম যে প্রতিরোধ কি করে করতে পারি, কাজেই এই দূষিত পদার্থগুলো ঢোকানো যদি বন্ধ করতে পারি, প্যাকেটজাত খাবার, ফাস্ট ফুড খাবারের হ্যাবিট চেঞ্জ করতে পারি, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজটা খুব জরুরি। স্থূলতা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়, স্থূলতা কমাতে পারি, এক্সারসাইজ করতে পারি, স্ট্রেস কমিয়ে পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাওয়া দাওয়া করতে পারি এবং প্রকৃতির কাছাকাছি পৌঁছে যেতে পারি যতটা পারা যায়, বৃক্ষরোপণ করে সবুজ বাঁচিয়ে, তাহলে আমরা ক্যান্সার থেকে বাঁচতে পারবো অনেকাংশে। এবার ওনার প্রশ্নটার আমি উত্তর দিচ্ছি। আমি মূলত শরীরের যে মূল ক্যান্সার যেগুলো খুব বেশি পরিমাণে হয় তার সিমটমসগুলো আমি আপনাকে বলছি। যেমন মুখের আর গলার ক্যান্সার, মুখে কোনো ঘা, কোনো আলসার যেটা কোনো দিন ছাড়ছে না, বহুদিন ধরে হয়ে রয়েছে, কোনো জায়গা থেকে মানে ব্লিডিং হওয়া, রক্তপাত হওয়া, যেটা অস্বাভাবিক রক্তপাত হওয়া, গলায় খাবার গিলতে ব্যথা হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, গলার আওয়াজ অনেক দিন ধরে পরিবর্তন হয়ে যাওয়া, নেজোফেরিংস ক্যান্সারের ক্ষেত্রে বহুদিন নাক বন্ধ থাকা, স্তন ক্যান্সারের ক্ষেত্রে স্তনে বা বগলে কোনো গুটলি, চামড়ার রঙের পরিবর্তন, স্তনের নিপল ভেতর দিকে ঢুকে যাওয়া, চামড়ায় যদি ডিম্পল হয় বা কমলা লেবুর খোসার মতো হয়। ফোন লাইনে আরো একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন? যান্ত্রিক ত্রুটির কারণে তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। বলুন ডাক্তার। তাহলে সেগুলি স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়া ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে বহুদিন ধরে কাশি যেটা সারছে না, শ্বাসকষ্ট, বুকে ব্যথা এবং বারবার ফুসফুসে ইনফেকশন বা লাং ইনফেকশন হওয়া, ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার হতে পারে। কোলন বা রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে মানে বাওয়েল হ্যাবিটস চেঞ্জ হওয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে কেউ রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি অনিকেত চক্রবর্তী বলছি। বলুন। আমি টিউমার সম্বন্ধে স্যারের থেকে একটু জানতাম। মানে মাথার মধ্যে মাঝে সাঝে
যন্ত্রণা করে আর চোখে একটু ঝাপসা ঝাপসা দিবে। এটা কি টিউমারের সিমটম কোনো? আচ্ছা, উনি ব্রেন টিউমারের কথা সম্ভবত জানতে চাইছেন। আমি ব্রেন টিউমারের সিমটমটাও বলছি, যেমন আমি অন্যান্য ক্যান্সারের সিমটম বলছি, ব্রেন টিউমারটাও এর সাথে আমি বলে দেব। তো আমি যেটা কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে বাওয়েল হ্যাবিট চেঞ্জ হওয়া, মানে ধরুন হঠাৎ করে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, হঠাৎ করে ডায়রিয়া হওয়া, আর স্টুলের সাথে রক্ত পড়া। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে প্রস্রাবে মানে করতে গিয়ে আর্জেন্সি হওয়ার, ধরে রাখতে না পারা, ঘন ঘন প্রস্রাব পাওয়া, রাতে বারবার ওঠা বা ঠিকমতো পরিষ্কার না হলে সেটা প্রস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে। এছাড়াও শরীরে যদি কোনো গাঁট বা গুটলি বা কোনো সোয়েলিং আপনি দেখেন, যেটাকে আমরা বলি স্ফীত কোনো অংশ, সেগুলো অংশটা হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বড় বড় ক্যান্সারগুলো বললাম, এছাড়াও পেটের ভেতরে বিভিন্ন অর্গানের ক্যান্সারের বিভিন্ন লক্ষণ হয়। খাবার গিলতে কষ্ট হয়, অনেক সময় আটকে যায় খাদ্যনালীর ক্যান্সারে। তেমনি ব্রেন টিউমারের ক্ষেত্রে অসহ্য মাথায় যন্ত্রণা, হঠাৎ খিঁচুনি, চোখে দেখতে কম পাওয়া, হঠাৎ করে যদি দেখা যায় যে দুটো দেখতে পাওয়া বা দেখতে কম পাওয়া, চোখের পাতা বন্ধ হয়ে আসছে কোনো একদিকের নার্ভে যদি দেখা যায় দুর্বলতা, মানে মুখের একদিক মেকে যাওয়া, মানে ঝুলে যাওয়া, এইসব সমস্যা কিন্তু ব্রেন টিউমারের ক্ষেত্রে হতে পারে। ডাক্তারবাবু, এরপরে জানতে চাইবো, আপনি যেটা বললেন যে জাঙ্ক ফুড খেলেও কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকে, তো বিশেষ করে বর্তমান প্রজন্ম বলুন বা কম বেশি সকলেই জাঙ্ক ফুডে, বার্গার, পিৎজা, এই ধরনের প্রচুর খাবারের প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি। তাহলে কিভাবে তারা মানে ডেইলি বেসিসের খাবারটা যদি মেনটেন করে, তাহলে এই রোগ থেকে তারা একদম, এই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, যেগুলিতে প্রিজারভেটিভ ইউজ করা হয়, যেগুলিতে আর্টিফিশিয়াল মানে টেস্ট এনহ্যান্সার্স ইউজ করা হয়, যেগুলো এত টেস্টি কেন লাগে আমাদের, এতটা আমরা অ্যাট্রাক্টেড কেন হই, তার কারণ এর মধ্যে অনেক আর্টিফিশিয়াল, বড় বড় ব্র্যান্ডের কথাও বলছি, যেটা ফাস্ট ফুড চেনের কথা বলছি, আর্টিফিশিয়াল অনেক ধরনের ফ্লেভার, আর্টিফিশিয়াল টেস্ট এনহ্যান্সার ব্যবহার করেন। বা কোল্ড ড্রিঙ্কস একটা অত্যন্ত মারাত্মক ক্ষতিকারক জিনিস, এবং তাতে যেগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। বা এগুলো রান্নার যে পদ্ধতি, যে হাই ফ্লেমে একই তেলে বারবার ভেজে যেভাবে পদ্ধতিতে রান্না করা হয়, সেটা ক্ষতিকারক। ট্র্যাডিশনাল খাবার মানে যে অংশের বাসিন্দা, তার 2-3 পুরুষ আগে যে খাবার ছিল, ধরুন আজ থেকে 30 বছর আগেও কিন্তু আমরা এত বাইরের খাবার কেউ খেত না, বা এত ফাস্টফুডের প্রচলন ছিল না। ফাস্টফুড বলতে বাঙালি ফাস্টফুডই বাইরে যেগুলি পাওয়া যেত সেগুলি খেত। কিন্তু এখন এই যে ক্রমাগত ডায়েটারি হ্যাবিটের পরিবর্তন করা, মনে রাখতে হবে যে 1000 বছর ধরে বাংলায় বসবাসকারী মানুষের শরীর কিন্তু বাঙালি খাবার খাওয়ার মতো করেই গড়ে উঠেছে। কাজে হঠাৎ করে সেটা পরিবর্তন করলে শরীর সেটা ভালোভাবে নেবে না। তেমনি দক্ষিণ ভারতীয় খাবার খেয়ে অভ্যস্ত, তো তারা সাম্বার, ইডলি, দোসা এটাই খাবেন, আমরা ডাল ভাত, মাছ, তরকারি এটাই খাবো। কাজে ট্র্যাডিশনাল ফুড হ্যাবিট মেনটেন করুন। 1 দিন 2 দিন স্বাদ বদলানোর জন্য যদি কেউ খান ঠিক আছে, কিন্তু খুব বেশি পরিমাণে এখন এটা বেড়ে গিয়েছে এবং বেড়ে যাওয়াটা কিন্তু ক্ষতিকারক। আমাদের হাতে সময় কমে এসেছে। আমি সংক্ষিপ্তভাবে ডাক্তারবাবু আপনার কাছে জানতে চাইবো যে কারুর যদি ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন কোনো ব্যক্তি, যদি প্রথম স্টেজেই ধরা পড়েন বা যদি 3rd স্টেজে কি ধরা পড়েও থাকেন, কিভাবে সেটা মানে দ্রুত সারানোটা সম্ভব? বা অনেকের মনে ধারণা থাকে যে একবার ক্যান্সার হয়ে গিয়েছে, সেরে গেছে, আবার পরবর্তীতে দ্বিতীয়বার তার ক্যান্সার ধরা পড়ছে। হ্যাঁ, না, এটা সম্পূর্ণ নয়। ফার্স্ট স্টেজে ধরা পড়লে খুব কম চিকিৎসায় খুব তাড়াতাড়ি এবং খুব বেশি পরিমাণ রোগীকে আমরা সুস্থ করতে পারি। 3rd স্টেজে গেলে সুস্থতার হার কমে যায়। হ্যাঁ, ক্যান্সার হলে সেটা আরেকবার রেকারেন্সের চান্স থাকে, কিন্তু মনে রাখবেন যে সেই রেকারেন্সের তার জন্য আমরা রোগীকে সারা জীবন ফলো আপ করি, এবং খুব কম মানুষেরই সেই ক্যান্সার ফেরত আসে বা নতুন করে ক্যান্সার হয়। তার কারণ দেখুন, যেমন আমাদের নতুন ক্যান্সার হতে পারে, তেমনি একজন ক্যান্সার রোগীরও আবার নতুন ক্যান্সার হতে পারে, রিস্ক সেটা আছে, কিন্তু ফলো আপে থাকার ফলে সেটাও তাড়াতাড়ি ডিটেক্ট করে সুস্থ করা কিন্তু সম্ভব। জানতে হবে ক্যান্সার চিকিৎসার মূল মন্ত্র হলো সঠিক সময়ে, মানে যত তাড়াতাড়ি সম্ভব, সঠিক ক্রমে, মানে যে চিকিৎসাটা লাগবে, কারো রেডিয়েশন আগে লাগবে, সার্জারি পরে লাগবে, তার আগে সার্জারি পরে রেডিয়েশন দিলে কিন্তু এক রেজাল্ট হবে না।
সঠিক ক্রমে এবং সমস্ত চিকিৎসা কমপ্লিট করতে হবে। ধরুন ব্রেস্ট ক্যান্সারে অপারেশন লাগবে, রেডিয়েশন লাগবে, কেমোথেরাপি লাগবে, হরমোন থেরাপি লাগবে। আমি অপারেশন করলাম, খুব বড় জায়গায় অনেক টাকা পয়সা খরচ করে করলাম, কিন্তু বাকি চিকিৎসাগুলো আমি নিতে পারলাম না। সেটা লজিস্টিক রিজন হতে পারে, অর্থনৈতিক হতে পারে। মনে রাখবেন নিট ফল কিন্তু 0 হয়ে গেল। আপনাকে সবকটা চিকিৎসা সম্পূর্ণ করতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এমনি নয় যে অপারেশন করলাম, তারপরে আমি 3 মাস পর কোনো চিকিৎসা নিলাম না, তারপর আবার কেমোথেরাপি বা রেডিয়েশন শুরু করলাম। কাজেই যে নির্দিষ্ট গ্যাপটা আছে সেই গ্যাপেই শুরু করতে হবে এবং সম্পূর্ণ করতে হবে। তাহলে কিন্তু আমরা বেশিরভাগ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারবো। একদমই। ধন্যবাদ ডাক্তারবাবু। আজকের হ্যালো ডাক্তারবাবু এখনকার মতো এই পর্যন্তই।